তারেক রহমানের কড়া নির্দেশ ছিল কেউ নির্বাচনে যাবে না, যে যাবে সে মীর জাফর। কিন্তু সেই নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভোটের মাঠে নেমেছিলেন তারা। ফলে দলের পদ হারিয়েছিলেন, হয়েছিলেন বহিষ্কৃত। কিন্তু এখন সেই বিদ্রোহী নেতারাই গলায় জয়ের মালা পরে আবার নয়াপল্টনের দরজায় কড়া নাড়ছেন। শুধু কড়া নাড়া নয়, পর্দার আড়ালে খবর আসছে দলের কাণ্ডারি তারেক রহমানের পায়ে ধরে ক্ষমা চাইতেও তারা প্রস্তুত। তাদের লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে দলে ফেরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজপথের লড়াকু কর্মীদের রক্ত জল করা ত্যাগের বিনিময়ে সরকারে যাওয়া বিএনপি কি বিশ্বাসঘাতকদের এত সহজে মাফ করে দেবে, নাকি তারেক রহমানের মন গলবে না কিছুতেই? এভাবেই শুরু হতে যাচ্ছে বিএনপির রাজনীতির সবচেয়ে বড় ড্রামা। পেছনে ফিরে দেখা যাক। নির্বাচনের আগে বিএনপির ভেতর চলছিল এক বিশাল অস্থিরতা। দল যখন মনোনয়ন ঘোষণা করল, তখন বিএনপির অনেক হেভিওয়েট প্রার্থী বাদ পড়ে গেলেন। আর এটা খুব স্বাভাবিক ছিল, কারণ জোটের শরিক দলগুলো থেকেও তারেক রহমানকে প্রার্থী দিতে হয়েছে। এই নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির দলীয় প্রার্থী ছিল 291টি আসনে। একসঙ্গে আন্দোলনে থাকা সমমনা দলগুলোকে প্রথমে 8টি আসনে ছাড় দেয় বিএনপি। পরে কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় সেখানেও জোট মনোনীত প্রার্থী নির্বাচন করেন। বিএনপির হাইকমান্ড থেকে নির্দেশ দেওয়া হয় জোটের প্রার্থীদের যাতে বিএনপির নেতাকর্মীরা সহযোগিতা করে, তাদের বিরুদ্ধে নির্বাচনে না দাঁড়ায়। কিন্তু পর্দার আড়ালে চলছিল অন্য খেলা। অনেক হেভিওয়েট নেতা, যারা বছরের পর বছর এলাকায় নিজের প্রভাব ধরে রেখেছেন, তারা দেখলেন নির্বাচনে না গেলে তাদের রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে। তারা জানতেন দলীয় প্রতীকের চেয়েও এলাকায় তাদের ব্যক্তিগত জনপ্রিয়তা অনেক বেশি। দলের হাইকমান্ড যখন নির্দেশ দিল নির্বাচনের মাঠ বর্জন করতে, তখন ৭১ জন নেতা সেই নির্দেশকে কেবল অমান্যই করেননি, বরং সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তারা স্বতন্ত্র হিসেবে লড়ার সিদ্ধান্ত নেন। দল মুহূর্তের মধ্যে তাদের ওপর বহিষ্কারের খড়গ নামিয়ে আনে। শুরু হয় এক বিশাল ফাটল। একদিকে দলের আদর্শ, অন্যদিকে নেতার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা। ভোটের ফল যখন এলো, তখন দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। বিএনপির অফিসিয়াল কোনো প্রার্থী না হলেও 7 জন বহিষ্কৃত বা স্বতন্ত্র প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় বিপুল ভোটে জয়ী হয়েছেন। তাদের এই জয় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বকে এক কঠিন সমীকরণের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এই 7 জন সংসদ সদস্য এখন দাবি করছেন তাদের ভোটে লড়ার সিদ্ধান্তই সঠিক ছিল। তাদের যুক্তি হচ্ছে, তারা যদি না দাঁড়াতেন তবে ওই আসনগুলো সরাসরি অন্য দলের দখলে চলে যেত। কিন্তু এই জয় কি তাদের অপরাধ ধুইয়ে দিতে পারে? দলের আদর্শ বিসর্জন দিয়ে যারা ব্যক্তিগত গদি রক্ষা করেছেন, তাদের এই জয়কে তৃণমূলের অনেক কর্মীই দেখছেন বেইমানির ফসল হিসেবে। সংসদ সদস্যরা এখন বুক ফুলিয়ে বলছেন জনগণের রায় তাদের পক্ষে। কিন্তু তারা খুব ভালো করেই জানেন সংসদে 7 জন একা থাকা আর বিএনপির ব্যানারে থাকা আকাশ পাতাল পার্থক্য। আর সেই কারণেই শুরু হয়েছে পায়ে ধরার রাজনীতি। এই স্বাতন্ত্র এমপিদের ফিরে আসা নিয়ে বিএনপি এখন পরিষ্কার 2 ভাগে বিভক্ত। তৃণমূলের একটি অংশ মনে করছে এই নেতারা অত্যন্ত জনপ্রিয়। তারা যদি দলে না ফেরেন তবে স্থানীয় পর্যায়ে বিএনপি নেতৃত্বহীন হয়ে পড়বে। তাদের মতে রাজনীতিতে আবেগের চেয়ে বাস্তবতা বড়। যেহেতু এই সংসদ সদস্যরা জনগণের ভোটে জিতেছেন, তাই তাদের ফিরিয়ে নিলে সংসদের ভেতরে বিএনপির কথা বলার শক্তি বাড়বে। আরেক পক্ষ মূলত রাজপথের সেই সব কর্মী, যারা লাঠিপেটা খেয়েছেন, জেল খেটেছেন, কিন্তু দলের নির্দেশ অমান্য করেননি। তাদের ক্ষোভ আকাশচুম্বী। তাদের বক্তব্য পরিষ্কার, বিপদের সময় যারা দল ছেড়ে নিজেদের আখের গুছিয়েছে, তারা কখনো দলের বন্ধু হতে পারে না। তারা মনে করেন যদি এই 7 জনকে ফিরিয়ে নেওয়া হয়, তবে ভবিষ্যতে বিএনপির চেইন অফ কমান্ড বা দলের শৃঙ্খলা বলে আর কিছু অবশিষ্ট থাকবে না। যে কেউ তখন দলবিরোধী কাজ করার সাহস পাবে। এই অভ্যন্তরীণ কোন্দল এখন নয়াপল্টন থেকে শুরু করে তারেক রহমানের ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে গিয়েছে। সবচেয়ে বড় বাধা যেখানে দাঁড়িয়ে আছেন, তার নাম তারেক রহমান। বিশ্বস্ত সূত্রে জানা গেছে এই স্বাতন্ত্র্য সংসদ সদস্যরা নানারূপী মাধ্যমে তারেক রহমানের সাথে যোগাযোগ করার আপ্রাণ চেষ্টা করছেন। তারা এমনকি এই প্রতিশ্রুতিও দিয়েছেন যে তারা সংসদে গিয়ে দলের প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবেন।
তারা তারেক রহমানের কাছে ক্ষমা চেয়ে বলছেন, আমরা বিপথে গিয়েছিলাম, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমাদের ক্ষমা করে দিন। কিন্তু তারেক রহমান এখনও তার সিদ্ধান্তে অটল। তিনি মনে করেন দলের শৃঙ্খলার প্রশ্নে কোনো আপোষ করা মানে হল হাজার হাজার ত্যাগী কর্মীর সাথে প্রতারণা করা। বিদ্রোহীদের ওপর তারেক রহমানের ক্ষোভ কেবল আদর্শিক নয়, বরং এটি একটি গভীর গাণিতিক ও কৌশলীগত হিসাবের ওপর দাঁড়িয়ে আছে। রাজনৈতিক বিশ্লেষকরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন, যা বিএনপির পরাজয়ের কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে। নির্বাচনের ফল বিশ্লেষণ করলে দেখা যায় অন্তত ৩০টি আসনে বিএনপি মনোনীত বা সমর্থিত প্রার্থীরা সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। আর এই হারের মূল কারণ ছিল বিএনপিরই নিজস্ব বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীরা। হিসাবটি খুব সহজ কিন্তু যন্ত্রণাদায়ক। বিদ্রোহী প্রার্থীরা যেহেতু বিএনপিরই পুরনো এবং জনপ্রিয় মুখ, তাই তারা মূলত বিএনপির নিবেদিত প্রাণ ভোটারদের একটি বড় অংশ নিজেদের দিকে টেনে নিয়েছেন। ফলে ভোট ভাগ হয়ে গিয়েছে। যদি এই বিদ্রোহীরা দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাঁড়াতেন এবং নিজেদের ভোট ব্যাংকটি জোটের প্রার্থীর দিকে ঘুরিয়ে দিতেন, তবে বিএনপি অনায়াসেই আরও ৩০টি আসন বেশি পেতে পারত। তারেক রহমান এই হিসাবটি খুব ভালো করেই জানেন। তিনি মনে করেন এই ৭ জন স্বতন্ত্র এমপি আজ বিজয়ের হাসি হাসলেও তাদের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার কারণেই বিএনপি সংসদে আরও বড় শক্তি হিসেবে আবির্ভূত হতে পারেনি। তাদের এই বিদ্রোহ দলের কেবল শৃঙ্খলারই হানি ঘটায়নি, বরং ক্ষমতার সমীকরণে বিএনপিকে পিছিয়ে দিয়েছে। এই ৩০টি আসনের ক্ষতি কি কেবল একটি ক্ষমা চাই শব্দ দিয়ে পূরণ করা সম্ভব? তারেক রহমানের নীরবতা বলে দিচ্ছে তিনি এই হিসাবটি সহজে ভুলবেন না। দলের হাইকমান্ড থেকে বার্তা দেওয়া হয়েছে যে দলীয়ভাবে এ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, অর্থাৎ বিদ্রোহীদের জন্য বিএনপির দরজা এখনও তালাবদ্ধ। তারা সংসদে নিজেদের মধ্যে কোনো আলাদা জোট গড়তে চাইছেন না শুধুমাত্র তারেক রহমানকে খুশি করার জন্য। তারা দেখাতে চাইছেন তারা এখনও এককভাবে বিএনপির অনুগত। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারেক রহমান কি এই পলিটিক্যাল ড্রামা বিশ্বাস করবেন? সংসদে স্বাতন্ত্র্য হিসেবে বসে থাকা এই ৭ জন নেতার ভবিষ্যৎ এখন ঝুলছে একটি মাত্র সিদ্ধান্তের ওপর। তারা যদি দলে ফিরতে না পারেন, তবে সংসদে তাদের ভূমিকা হবে মূল্যহীন। আবার দল যদি তাদের ফিরিয়ে নেয়, তবে তাদের মোকাবিলা করতে হবে তৃণমূলের তীব্র ক্ষোভ। সংরক্ষিত নারী সংসদের হিসাবও এখানে বড় হয়ে দাঁড়িয়েছে। তারা জোট না করে সেই আসনটি বিএনপিকে উপহার দিতে চাইছেন। এটি মূলত তারেক রহমানের মন গলানোর একটি উপহার। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নীতি আর কৌশলের লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে? তারেক রহমান কি তার কঠোর অবস্থান ধরে রাখবেন, নাকি বাস্তবতার খাতিরে এই বিদ্রোহীদের বুকে টেনে নেবেন? এটাই এখন দেখার বিষয়। বিএনপির ভেতর এখন আরও একটি মনস্তাত্ত্বিক লড়াই চলছে, যাকে বিশ্লেষকরা শুঁয়োপোকা বনাম প্রজাপতি সিন্ড্রোম বলছেন। যারা আজ স্বতন্ত্র হয়ে জিতে এসেছেন, তারা নিজেদের প্রজাপতির মতো বর্ণিল ও বিজয়ী মনে করছেন। তারা ভাবছেন তাদের ছাড়া বিএনপির পক্ষে এলাকা ধরে রাখা সম্ভব নয়। কিন্তু দলের নীতি নির্ধারকদের একটি বড় অংশ মনে করে এই নেতাদের বিজয় কেবল তাদের ব্যক্তিগত জনপ্রিয়তায় আসেনি। বিএনপির অনেক সাধারণ ভোটার ধানের শীষ না পেয়ে বাধ্য হয়ে এদের ভোট দিয়েছেন, কারণ তারা অন্য কোনো দলের প্রার্থীকে আপন মনে করতে পারেননি। দলের ভাবমূর্তির প্রশ্নে বিএনপি এখন এক বিশাল চ্যালেঞ্জের মুখে। আন্তর্জাতিক অঙ্গনে এবং ভোটারদের কাছে বিএনপি সবসময় নিজেদের একটি সুশৃঙ্খল এবং নীতিবান দল হিসেবে উপস্থাপন করতে চায়। যদি এই ৭ জন বিদ্রোহীকে আজ সসম্মানে ফিরিয়ে নেওয়া হয়, তবে বহিষ্কৃত বাকি ৬৪ জন নেতা এবং ভবিষ্যতে যারা বিদ্রোহ করার কথা ভাবছেন তাদের কি বার্তা যাবে? আপনার কি মনে হয়, এই বিদ্রোহী নেতাদের কি ক্ষমা করে দেওয়া উচিত, নাকি তাদের জন্য বিএনপির দরজা চিরতরে বন্ধ থাকা উচিত? কমেন্ট করে আমাদের জানান। বিএনপির ক্ষুব্ধ কর্মীদের অংশটি বলছে, একবার যদি বেইমানিকে পুরস্কৃত করা হয়, তবে দলের ত্যাগী কর্মীদের মূল্যায়ন থাকবে না। এই পরিস্থিতিকে অনেকে ব্ল্যাকমেইল হিসেবে দেখছেন। আর বিএনপির হাইকমান্ডও জানে দলের শৃঙ্খলা বজায় রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারেক রহমান কি একজন দূরদর্শী নেতার মতো কঠোর হবেন, নাকি বাস্তবতার রাজনীতির চাপে পড়ে নীতি বিসর্জন দেবেন? এটাই এখন দেখার বিষয়।